এখানে দুর্নীতি হয়নি, এখানে একের পর এক মন্ত্রী জেলে ঢুকেছে, এমএলএ জেলে ঢুকেছে, এমএলএ মোবাইল ইয়েতে ফেলে দিচ্ছে, পুকুরে পাঁকে থেকে কুড়িয়ে আনতে হচ্ছে। কোচবিহার এবং ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমন একটা সরকার এটা চালাচ্ছে। গালি দিত বেটা বিহারি, আজকে সেখান থেকে বিহারকে বার করে এনেছেন তারা। পশ্চিমবাংলাতেও এই পাপের সরকারটাকে, এই পতিত নাশিনী গঙ্গা, তিনি কিন্তু তার আশীর্বাদ নিশ্চয়ই থাকবে। আইন কাকে বলে লালু তুলে দিয়েছে, পশ্চিমবাংলা আইন তুলে দিয়েছে। মূর্খ অশিক্ষিত ছোট লোকের দল, কিছু জানেও না। না, প্রথমত এই জয় আমরা মোটেই লাফাচ্ছি না, মানে ভারতীয় জনতা পার্টি মোটেই এই জয় লাফাচ্ছে না, আনন্দ করছি। কারণ বিহারকে কেন্দ্র করে বিহারের নির্বাচনে একটা জাস্ট আমি একটা জিজ্ঞেস করবো, ওদের পারলে জিজ্ঞেস করো, আজকে যদি উল্টোটা হতো, আজকে যদি বিজেপি 25টা পেত এবং ওই দলগুলো মিলে 202 বা 203, যাই হোক 202 যতদূর জানি আসন পেয়েছে, তাহলে কি বলতো? তাহলে বলতোটা কি? সুতরাং এইসব মানে কি বলবো, হাস্যকর যুক্তি দিয়ে কোনো লাভ নেই। আমরা মোটেই লাফাচ্ছি না, আমরা আনন্দ করছি। আর সে আনন্দ করতে গিয়ে কোচবিহার এবং ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমন একটা সরকার এটা চালাচ্ছে। এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিজেপি কর্মীরা মিষ্টি বিতরণ করছে আনন্দের চোটে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যারা এই ধরনের কথা বলে, সামান্যতম লজ্জা থাকলে এই ধরনের কথাবার্তা বলতো না। এবার একটু অ্যানালিসিসের কথায় আসি। বিহারে আনন্দ করার যথেষ্ট কারণ আছে। কেন কারণ আছে বলি, সেটা হচ্ছে এই ভোটটা কিন্তু পজিটিভ ভোট। পজিটিভ ভোট এই কারণে যে নীতিশ কুমার এত বছর সরকার চালিয়ে যাচ্ছেন। প্রথম 2005 সালে ভারতীয় জনতা পার্টির সঙ্গে একসঙ্গে নীতিশ কুমার তারা সরকার গঠন করেন। মাঝখানে একটু এদিক ওদিক অনেক হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত এই সময়ে ভারতীয় জনতা পার্টি, জনতা দল ইউনাইটেড, তার সঙ্গে আরও একাধিক দল রয়েছে, লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তান আওয়াম মোর্চা বা এলজে লোকতান্ত্রিক পার্টি, যাই হোক, উপেন্দ্র কুশওয়াহার দল, এই সব মিলিয়ে একটা জমাট বাঁধা জোট। এবং এই জোট বিগত বেশ বহু বছরে একসঙ্গে রয়েছে, অনেকেই একসঙ্গে রয়েছে। তারা উন্নয়ন করেছে বিহারের এই যে পজিটিভ উন্নয়ন মানুষ কিন্তু গ্রহণ করেছে। একটা কথা হয়েছিল না যে বেশি ভোট দিলে নাকি শাসক দল হেরে যায়। প্রথম কথাটা একদম মিথ্যা কথা, বেশি ভোট দিলেই শাসক দল হেরে যাবে এমন কোনো মানে নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই বেশি ভোটটা কিন্তু পজিটিভ ভোট। পজিটিভ ভোট একটা অর্থে যে বিহারের মানুষজন কিন্তু নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার, যে সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্টনার ভারতীয় জনতা পার্টি, তারা তাদের উন্নয়নের কাজটা দেখেছেন। তো ন্যাচারালি তারা ভোট দিয়েছেন যে বিহারকে, একসময় বিহারি কথাটা গালি ছিল, লোকে গালি দিত বেটা বিহারি। আজকে সেখান থেকে বিহারকে বার করে এনেছেন তারা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইরে চলে যেতে বাধ্য হয়েছিল। আজকে সেখানে বিহারের আস্তে আস্তে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, কারণ বিহারকে লালু 100 বছর পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল, 100 বছর পিছিয়ে দিয়েছিল, একেবারে শেষ করে দিয়ে চলে গেছিল। ফলে সেইখান থেকে বিহারকে এই যে টেনে আনা, তুলে আনা, এইটা নীতিশ কুমার করে দেখিয়েছেন এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে। এটা পজিটিভ দিক। আবার এই ভোটের ডেফিনেটলি আমি বলবো এর একটা নেগেটিভ অংশটা কিন্তু চলে গেছে সম্পূর্ণভাবে লালু কংগ্রেসের দিকে। নেগেটিভ অ্যাটিটিউড মানুষের, যে এই লালু কংগ্রেসগুলোকে আনলে, কংগ্রেস লালুর অ্যালায়েন্সকে আনলে বিহারে আবার সর্বনাশ করে দেবে ওরা। কি ছিল লালুর রেজিম? ও একটাই কাজ করেছিল, বিভিন্ন এক জাতের সঙ্গে অন্য জাতকে লড়িয়ে দিয়েছিল। নিজে ওখানে মুসলিম যাদব একটা কম্বিনেশন বানিয়েছিল, যে বলে না এম ওয়াই কম্বিনেশন বানিয়ে দিয়েছিল। এবং 1990 থেকে বারবার জিতে এসেছিল এই কারণে যে এম ওয়াই কম্বিনেশনকেই আমি কাজে লাগাবো, উন্নয়ন করার দরকার নেই তো। আর সবচেয়ে বড় কথা, অনুন্নয়ন কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছিল লালু প্রসাদ যাদব। সেই অনুন্নয়নকে যাতে মানে যুক্তি দিয়ে জাস্টিফাই করা যায়। একটা উদাহরণ দিচ্ছি, গ্রামে যেত মানুষ বলতো থোড়া রাস্তা তো कर दीजिए, बोलता है अरे रास्ता करके क्या होगा, बड़ा आदमी का गाड़ी चढ़ेगा, तुम तो पैदल जाओगे, रास्ते का क्या जरूरत है। যখন সংসদে সমস্যা হলো, আলোচনা হলো, বললো ঠিক है ও হাম রাস্তা হেমা মালিনী গাল জেসা কর দেঙ্গে, কিচ্ছু করেনি। ফলে এই অনুন্নয়নের হাত থেকে বাঁচতে হবে। আর সবচেয়ে বড় কথা, গুন্ডাগর্দি, ভয়ঙ্কর গুন্ডাগর্দি গোটা বিহারে ছড়িয়ে গিয়েছিল। কারোর কোনো রকম জীবনের সম্পত্তির নিরাপত্তা ছিল না, এক্সটর্শন, তোলাবাজি চূড়ান্তভাবে পৌঁছে গিয়েছিল। মানুষ সেখান থেকে মুক্তি চাইছিল।
নীতিশ কুমারকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মানুষকে সেই মুক্তির কাজটা করিয়েছে। ফলে আজকে মানুষ আর ফেরত যেতে চায় না। আমি নিজে বিহারে গিয়েছিলাম, আমি নিজে বিহারে কয়েকটা দিন ছিলাম, আমার নিজের অন্য কাজ ছিল। আর এই পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপনা করি, গেলে তো কিছু লোকের সঙ্গে কথা হবেই। সেখানে গিয়ে আমি মোটামুটি যা পরিস্থিতি দেখলাম, এবং সেটা আমি আমার ফেসবুকে লিখেছি, ইলেকশন যখন কমপ্লিট হয়নি, দ্বিতীয় দিন কমপ্লিট হওয়ার আগেই লিখেছি, যে আমি যা বুঝেছি বিহারে অসম্ভব লালু প্রসাদ কংগ্রেসের, লালুর ওই আরজেডি কংগ্রেসের ক্ষমতায় আসা। এখনও মানুষ প্রচণ্ড ভয় পায়। এবারেও দেখো, ক্ষমতায় আসেনি আরজেডি, তার মধ্যেই ভিডিও বানানো শুরু করে দিয়েছে, কি ঘর সে উঠা লেঙ্গে। কি এগুলো? মানে ঘর থেকে মহিলাদের তুলে নিয়ে চলে যাবে না কি? মহিলা বলেনি, লেকিন ঘর সে উঠা লেঙ্গে, হাম রাজ করেঙ্গে, এই ধরনের কথাবার্তা মানুষ আবার ভয় পেয়ে গেছে, বলতে আবার ক্ষমতায় আসছে এরা, আবার এই করবে। সবচেয়ে বড় কথা, কংগ্রেসে আরজেডিকে ডুবিয়েছে, আরজেডি কংগ্রেসকে ডুবিয়েছে। এ পরস্পরকে ওরা ডোবানোর কাজ করেছে। অন্যদিকে এটা কিন্তু পজিটিভ ভোট। প্রথম কথা, যারা এই ছবিটা পোস্ট করেছে তারা আর্টের কিছু বোঝে না, মানেও কিছু বোঝে না। একটা জলের মধ্যে কঙ্কাল বেঁধে রাখা, কে বেঁধে রাখবে? এই কথাটা মানেটা কি? প্রথমত, অশিক্ষিত মূর্খ ছোট লোকের দল হলে যা হবে তাই হয়। তো বলছি এগুলো মূর্খ অশিক্ষিত ছোট লোকের দল, কিছু জানেও না। আরে লোককে তুই ইয়ার্কি মারলে বা ঠাট্টা করলে, মিম করলে, একটু আর্ট দিয়ে মিমটা কর, অশিক্ষিতের মতো মিম করে কেন? মূর্খ হলে যা হবার হয়। প্রথম কথা, এই কঙ্কালটা ওদের হবে। আমি বলেছি ওদেরই কঙ্কালের মতো বসে থাকতে হবে। এ জীবনে ওদের আর উঠে দাঁড়াতে হবে না যদি এখান থেকে একবার ক্ষমতা থেকে যায়। তবু আমি বলে দিচ্ছি, বিহারে আরজেডি ক্ষমতা থেকে গেছে, তার মধ্যে নিজেদের বাড়িতে গোলমাল লেগে গেছে। আজকেই তো ওই লালুর এক কন্যা, তার একটা টুইট দেখছিলাম, সে তো বলছে জুতো ঝাঁটা আমাকে মারতে আসছে, আমি বাবাকে কিডনি দিলাম, বলছে তোর ওই নোংরা কিডনি বাপকে দিলি কেন? ভাইয়ে বোনে উদম মারপিট লেগে গেছে নিজেদের মধ্যে। তারপরেও আমি বলছি যে বিহারের লালু প্রসাদ যাদবের একটা বেশ রয়েছে, কাস্ট বেশ রয়েছে। ওই কাস্ট বেশে পরবর্তীকালেও হয়তো 2-10টা লোক ওর সঙ্গে থাকবে, ওই যাদবদের মসিয়া হয়ে থাকবে, এরকম একটা হতে পারে অন্য কিছু। পশ্চিমবাংলা কী হবে? এরা ক্ষমতা থেকে গেলে ওই কঙ্কালও কেউ এদের প্রশ্রয় দেবে না, এই কঙ্কালও এদের প্রশ্রয় দেবে না। কঙ্কালও যদি রাস্তায় নামে, এদের বলে যাবাক। ফলে এইরকম একটা দল, যারা ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না, যারা অশিক্ষিত, যারা মূর্খ, যারা রুচিহীন, তারা এগুলো বলতে পারে। আমি একটা কথা বলি, লালুর জমানার সঙ্গে এদের তুলনা আমি করতে পারি। কীরকম? লালুর জমানা ছিল অ্যাবসলিউটলি একটা ললেসনেসের উদাহরণ। আইন কাকে বলে লালু তুলে দিয়েছিল। পশ্চিমবাংলা আইন তুলে দিয়েছে, এটা পশ্চিমবাংলা আইন তুলে দিয়েছে। লালুর আমলে বিহারে যেরকম কাস্ট দাঙ্গা হতো, পশ্চিমবাংলায় কাস্ট দাঙ্গা হয়নি বটে, কিন্তু এই শাসক দলের ক্রিমিনালরা বিভিন্ন জায়গায়, যেখানে বিরোধীদের পাচ্ছে, বিশেষত বিজেপির কর্মী সমর্থকদের পাচ্ছে, মারছে। তা নইলে বিহারে ভারতীয় জনতা পার্টি, জেডিইউ এত ভোটে জেতার পর মানুষ যখন রাস্তায় মিষ্টি বিতরণ করছে, মাথা ফাটায় কেউ। কোন লেভেলের এরা ক্রিমিনাল! ফলে এইটাকে এখানটাও ক্রিমিনালের হাতে চলে গেছে। ওখানে কাস্ট ওয়ার নিয়ে ভীষণ টেলিভিশনে হতো, পশ্চিমবাংলায় কাস্ট ওয়ার নয়, কিন্তু পলিটিক্যাল ওয়ারফেয়ার প্রায় ভয়ঙ্কর জায়গায় নামিয়ে দিয়েছে। তৃতীয় মিল, লালুর আমলে পরিষ্কার কথা, উন্নয়ন বলে কিচ্ছু হয়নি, তুলে দিয়েছে। আমি একটু আগে তোমাকে উদাহরণ দিচ্ছিলাম, লালু যখন বিভিন্ন জায়গায় যেত, গ্রামের লোকরা বলতো লালুজি আরে রাস্তা তো বানা দিজিয়ে। লালুর উত্তর থাকতো যে আরে রাস্তা করে কি হবে, বড় লোকেরা গাড়ি চড়বে, তোমরা তো হেঁটে হেঁটে যাবে, সুতরাং রাস্তা দরকার নেই। এরাও অনুন্নয়নের পক্ষে যুক্তি দেখায়। আমার কথা নয়, এদের সর্বোচ্চ নেতৃত্বের কথা, যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কালভার্ট বানানোর টাকা নিই। লজ্জা করে না তোমরা কালভার্ট বানানোর টাকা চাইছো? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সব টাকা চলে যাচ্ছে। অনুন্নয়নের পেছনে যুক্তি, অর্থাৎ আমি লোকের হাতে টাকা দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমি কালভার্ট রাস্তা বানাবো না, অনুন্নয়ন। লালুর আমলে যা অনুন্নয়ন, এখানেও তাই। থার্ড, দুর্নীতি। লালুকে জেল খাটতে হয়েছে, 7 বছর না কত জেল হয়েছিল, মাঝখানে কম ইয়েতে কী করে এরা সব প্যারোল পায় আমি জানি না, কিন্তু আবার জেলে যেতে বসেছে। কারণ ওই রেলমন্ত্রী যখন ছিল তখন ওই চাকরি বদলে এসে বহু জমি কামিয়ে নিয়েছে, এবার তাদের এসে চার্জশিট হয়েছে, আবার জেলে যাবে মনে হচ্ছে। এখানে দুর্নীতি হয়নি, এখানে একের পর এক মন্ত্রী জেলে ঢুকেছে, এমএলএ জেলে ঢুকেছে, এমএলএ মোবাইল ইয়েতে ফেলে দিচ্ছে, পুকুরে পাঁকে থেকে কুড়িয়ে আনতে হচ্ছে।
এমন অবস্থা যে এখানে গোটা দলটাকে লোকে বলে চোরের দল, একদল চোর দেখলেই বলে এইসব চোর, চোরেদের পাশাপাশি যাবেন না, লোকে ভয় করে। এই যে বিভিন্ন চ্যানেলে এই শাসক দলের সমর্থকরা আছে, অনেকে বলে এই চোরদের সঙ্গে বসেন কেন, বসলে একটু গা ঘিন ঘিন করে না, কি আর করা যাবে, সমাজ ব্যবস্থা বলে কথা, একসঙ্গে আলোচনা করতেই হয়। ফলে এরাও তো সেই একই রকম, শুধু দুর্নীতিগ্রস্ত নয়, সে দুর্নীতিকে সাপোর্ট করে, সুপ্রিম কোর্ট অবধি যায় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে। লালুর আমলে সরকারি কর্মচারীদের ডিএফএ কিচ্ছু দিত না, কমিয়ে দিয়েছিল। এমনকি একবার মনে আছে, সেই সময় আমাদের একটা কনফারেন্স হয়েছিল মুজফ্ফরপুরে, শিক্ষক অধ্যাপকরা করেছিল যে অতিরিক্ত মানে ডিএ দাবি আরও বেতন ইত্যাদি ইত্যাদি, ঠিক সময়ে বেতন দিতে হবে। লালু কি বলেছিল, উস্কো খানা বন্ধ করো, মানে বেতন বন্ধ করে দেবো, বেতন বন্ধ করে দিয়েছিল। এরাও একই রকম, ডিএ দেবে না, কিচ্ছু না, মানুষকে আন্দোলন করতে গেলে তাদের মারবে, ধরবে, বিভিন্ন জায়গায় বদলি করে দেবে, একদম একই। লালুর জমানা 15 বছরের পরে ভেঙে গুড়িয়ে গিয়েছিল, এই জমানাও ভেঙে গুড়িয়ে যাবে, একটা এদের কেউ থাকবে না। আর এদের যেন মনে রাখে লালুকে দেখে, কাউকে ছাড়েনি নীতিশ কুমার, স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে একের পর এক যারা গুন্ডাগর্দি করতো, টাকা চুরি করেছিল, সব জেলে ঢুকিয়ে দিয়েছিল, মারতে মারতে জেলে ঢুকিয়ে দিয়েছিল। পশ্চিমবাংলাতেও ব্যাড ডেজ আর ওয়েটিং ফর দেম, টপ টু বটম কাউকে ছাড়া হবে না। এর জন্য লালুর পরিণতি মনে রাখে, লালু জেল থেকে কি হয়ে বেরিয়েছে। কে জেলে যাবে আমি জানি না, যে অন্যায় করবে সে জেলে যাবে, পরিষ্কার কথা। এখানে বাছাবাছি ছাড়াছাড়ি কিচ্ছু নয়, কারোর বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ থাকলে তদন্ত হবে, এবং তদন্তের দোষী সাব্যস্ত হলে তাকে জেলে যেতে হবে, সে একেবারে টপ টু বটম প্রত্যেকে। আর সবচেয়ে বড় কথা, আরও কিছু লোক আছে এদের যারা প্রচুর টাকা কামিয়েছে বিভিন্ন জনপ্রতিনিধিত্বের সুযোগ নিয়ে, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি বা স্থানীয় স্তরের রাজনীতিবিদ প্রচুর টাকা কামিয়েছে। দুদিন আগে একটা পোড়াবিড়ি কানে গুঁজে খেত, এখন 555 বা বেনসন হেজেস খায়। আগে সাইকেলও, ভাঙা সাইকেল জুটতো না, এখন বাড়িতে 3-4টে এসইউভি গাড়ি। আমি তো অধ্যাপনা করি, আর 38 বছর অধ্যাপনা করছি, মাইনেও যে খুব খারাপ পাই তা নয়। এই তো দেখছো তো, আমি একটা ফ্ল্যাটে এরকমই থাকি, সৎভাবে থাকলে কষ্ট করে থাকতে হয়। ওরা ভাঙা সাইকেল চড়তো, এখন এসইউভি গাড়ি চড়ে, বিদেশি মার্সিডিজ বেঞ্জ হয়তো চড়বে দুদিন পরে। এটা আগুলো এলো কোত্থেকে? সুতরাং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি এদের বিরুদ্ধে অভিযোগ করা হবে, এবং যে টাকা বেআইনিভাবে এরা জমিয়েছে টাকাগুলো ফেরত দিতে হবে। আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, পশ্চিমবঙ্গে এখন টোটাল লোন কত, প্রায় 7 লক্ষ কোটি টাকার বেশি। যদি এদের সম্পত্তিগুলো দেখা হয় না, ওই লোনটা আমরা উদ্ধার করে নিতে পারবো, কোনো চিন্তা নেই। এদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা শুরু হয়, বেআইনিভাবে যে সম্পত্তি এরা করেছে, তাহলে 7 লক্ষ কোটি টাকা, অন্তত 4-5 লক্ষ কোটি টাকা উদ্ধার করা যাবে, চিন্তা নেই, বেশিও হতে পারে। ভাইপো, ভাইজি, ঠাকুরপো, অমুকপো, তুসুকপো, কোনো পো ছাড়াছাড়ি নেই, ও কিচ্ছু ছাড়াছাড়ি নেই। বেআইনিভাবে কেউ যদি সম্পত্তি করে থাকে, সেটা যদি প্রমাণিত হয়, সেগুলো প্রত্যেকটা বাজেয়াপ্ত করা উচিত বলে আমি মনে করি। আগামী দিনে নিশ্চয়ই এটাই করা হবে। বেআইনিভাবে সম্পত্তি যারা এক জায়গায় জড়ো করেছে, আইন, আমি তো আমার নিজের কথা বলছি না, আইন তো তাই বলে। আইন কি বলে, যে বেআইনিভাবে সম্পত্তি কেউ যদি করে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, তাহলে সেগুলো সরকার নিয়ে নিতে পারে। তো সেরকম সরকার তার ব্যবস্থা নেবে। আমি তো বেআইনি কথা কিছু বলছি না, আমি তো রাজা মহারাজের মতো ওর সম্পত্তি কেড়ে আন বলছি না। যা আইন পারমিট করবে সেটাই করতে হবে আগামী দিনে। এরা তো ভয় পাচ্ছে, এটাই ভয় পাচ্ছে। আর একটা জঙ্গল রাজে পশ্চিমবাংলায় চলছে, ওটাকে উৎখাত করতে হবে, করতেই হবে। এবং 2, গঙ্গা যে রাস্তা দিয়ে গেছেন সব জায়গা থেকেই তিনি এই খারাপ সরকারকে উৎখাত করে দিয়েছেন। উত্তরাখণ্ড ভারতীয় জনতা পার্টির সরকার, উত্তরপ্রদেশ ভারতীয় জনতা পার্টির সরকার, বিহার ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল ইউনাইটেডের সরকার। গঙ্গা পশ্চিমবাংলা হয়ে সমুদ্রে মিশেছে। পশ্চিমবাংলাতেও এই পাপের সরকারটাকে, এই পতিতনাশিনী গঙ্গা, তিনি কিন্তু তার আশীর্বাদ নিশ্চয়ই থাকবে, এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ পাপের সরকার বেশি দিন থাকে না। যারা আমরা বলি না পতিত উদ্ধারকারী গঙ্গা, তো তাঁর আশীর্বাদ থাকবে, কিন্তু চেষ্টাটা আমাদের করতে হবে, গ্রাউন্ড লেভেলে লড়তে হবে। গঙ্গা মাইয়ার আশীর্বাদ থাকবে, ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই থাকবে, কিন্তু ঈশ্বর তো নিজে করে দিয়ে যাবেন না, কাজটা তো আমাদের করতে হবে। তাই এত করেও, এবং আমি জানি ভারতীয় জনতা পার্টি কর্মীরা এটা করবেন,
2021 সালের 2রা মের পরে 2 মাসের মধ্যে কতজন বা বিজেপি কর্মী মারা গিয়েছিল? 56 জন বিজেপি কর্মী। তারা উপর থেকে দেখছে, তাদের আত্মা এখনও শান্তি পায়নি। ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে তাদের আত্মা শান্তি পাবে, তাদের পরিবার পরিজনের পাশে আমরা সত্যিকারের আমাদের যে সমবেদনা জানাতে পারবো। আমরা সবাইকে সমবেদনা জানিয়েছি, পরিবারকে সাহায্য করা হয়েছে, সব ঠিক, কিন্তু তাদের আত্মা শান্তি পাবে যেদিন এই ভয়ঙ্কর সরকার, এই ভয়ঙ্কর লোকগুলোকে সরকারের বাইরে বার করা যাবে এবং তাদের যা যা পাপ, সেই পাপের শাস্তি দেওয়া যাবে। সেদিনই কিন্তু সত্যিকারের কি বলবো, জাস্টিস যাকে বলে, সেই ন্যায় বিচারটা কিন্তু সম্পন্ন হবে। 2026-এ হবেই। 2021-এ তো আমরা নির্বাচনে, তার আগে 2019-এ, 21-এ এবং পরের যে নির্বাচন হয়েছে পঞ্চায়েতটা বাদ দিলে, আমরা 38 থেকে 40% ভোট পাচ্ছি। বহু রাজ্যে এই ভোট পেলে সরকারে চলে আসে। আমরা এখানে আরও, তার মধ্যে আবার মারধর করা, লোককে ভয় দেখানো, এবং একদিন পরে এই এসআইআর হয়ে এদের যে আঁতকে আঁতকে উঠছে, হেদিয়ে হেদিয়ে মূর্ছেও যাচ্ছে, তার কারণ তো একটা, এরা জানে যে যেদিন এসআইআর কমপ্লিট হবে সঠিকভাবে, সেদিন থেকে এদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ফলে এদের পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব নয়। ইতিমধ্যেই যারা ভোট কুশলী তারা এই ব্যাপারে হিন্টস দেওয়া শুরু করেছেন। ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স।